আসসালামু আলাইকুম। গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র ক্লাসে আমি কামরুন্নাহার ম্যাডাম, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে, তোমাদের খাতা দেখেছি, তোমরা অতি শীঘ্রই রেজাল্ট পেয়ে যাবে। তোমাদের সাথে আমার গতকাল একটি ক্লাস ছিল, জুম ক্লাস ছিল। অত্যন্ত দুঃখের বিষয় যে তোমরা সেখানে অ্যাটেন্ড করোনি। আমি 10টা থেকে টাইম দিয়েছিলাম, প্রায় 9 মিনিট পর একটি ছেলে সেখানে জয়েন করেছিল, আমি তাকে পড়িয়ে দিয়েছি। সেখানে আমি একটা ইম্পর্টেন্ট টপিকস পড়িয়েছি, কারণ যেহেতু আমার সিরিয়াল বাই আমি একাদশ অধ্যায় শুরু করেছিলাম প্রাক নির্বাচনী পরীক্ষার আগে। সেখানে তোমাদের আমি টিস্যু কালচার পর্যন্ত পড়িয়েছিলাম এবং টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার, বাংলাদেশে টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ এই পর্যন্ত শেষ করেছিলাম। সো আমাকে স্বভাবতই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা পড়াতে হয়েছে। আমি সেখানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কাকে বলে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ এবং প্লাজমিড কি এই পর্যন্ত তাকে আমি পড়িয়েছি। আমি আশা করব তোমরা আমার নেক্সট জুম ক্লাসে জয়েন করবে, কারণ এরপরে নেক্সট তোমাদের পরীক্ষা হচ্ছে টেস্ট পরীক্ষা এবং সেটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তোমরা যতই ভাবো না কেন যে অটো পাস তোমরা পেয়ে যাবে, আসলে তোমাদের ব্যাচে কোনো অটো পাস হবে না, কারণ তোমরা পেপারে, পত্রিকায়, টিভিতে দেখেছো যে ইউরোপের, আমেরিকার অনেক কান্ট্রিতে ভ্যাকসিন চলে এসেছে। আশা করছি আমরাও পেয়ে যাব। আমাদের দেশে ভ্যাকসিন প্রক্রিয়া চালু হওয়ার পরেই কিন্তু বড় জোর হয়তো জানুয়ারি, ডিসেম্বর তো এমনি শীতকাল, জানুয়ারি ফেব্রুয়ারিতেই আমরা আশা করছি যে আমরা তোমাদের ক্যাম্পাসে আনতে পারবো। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে লেখাপড়াটা তোমাদের জন্য জরুরি, কিন্তু তোমাদের মধ্যে আসলে সে ধরনের কোনো উদ্যোগ নেই। যাই হোক, আমি আমার লেকচার শুরু করছি। আজকে আমার লেকচারের বিষয় হবে জিন ক্লোনিং। হ্যাঁ, দেখো কথাটা থেকে বুঝতেই পারছো যে জিনকে ক্লোনিং করা। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে তোমরা দেখেছো যে কাঙ্ক্ষিত জিন, কাঙ্ক্ষিত জিন প্লাজমিডের মধ্যে এনে সেটাকে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটেছিলাম এবং কাটার পর সেটাকে আবার জোড়া লাগিয়েছিলাম আমরা লাইগেজ এনজাইম দিয়ে, এবং এখানে আমরা ব্যবহার করেছিলাম ইকোলাই নামক ব্যাকটেরিয়া, যেটা আমার ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিড ছিল আমার মেন টার্গেট। সেই প্লাজমিডের সাথে আমি কাঙ্ক্ষিত ডিএনএ প্রথমে কেটেছিলাম, তারপর আবার লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগিয়েছিলাম। সেটাকে আবার আমি ইকোলাইয়ের ভেতর প্রবেশ করিয়ে সেখান থেকে যতগুলো নতুন নতুন ইকোলাই ব্যাকটেরিয়া পেয়েছিলাম সবগুলোই আমার ছিল কাঙ্ক্ষিত জিন সম্পন্ন। ঠিক আছে, আসলে ডিএনএ টেকনোলজিটা এই জন্যই করা হয়। জিন ক্লোনিংটাও অনেকটা ডিএনএ টেকনোলজির মতো। লেকচারটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে ওটাও তোমাদের কাভার হয়ে যাবে আশা করি। দেখো, ক্লোন শব্দের অর্থ হচ্ছে হুবহু প্রতিরূপ। ঠিক আছে, ক্লোন শব্দের অর্থ হচ্ছে হুবহু প্রতিরূপ, একটা থেকে যে অনেকগুলো হবে। হুবহু প্রতিরূপ মানে কি, একটি কাঙ্ক্ষিত জিনের ডিএনএ অসংখ্য হুবহু কপি বা সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়াকে আমরা বলছি জিন ক্লোনিং। ঠিক আছে, যেই কাজটা ওই যে আমরা লাস্টে করেছি, রিকম্বিনেন্ট ডিএনএটাকে যখন আবার ইকোলাইয়ের মধ্যে পুনরায় প্রবেশ করিয়ে দিয়েছি, সেখান থেকে যতগুলো তুমি ইকোলাই পাবা সেখানে তুমি দেখতে পাবা যে সবগুলো কাঙ্ক্ষিত ডিএনএ সম্পন্ন। অতএব এই প্রক্রিয়াটুকু, লাস্টের এই প্রক্রিয়াটুকুকে আমরা জিন ক্লোনিং বলতে পারি। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ভেতর ইউক্যারিওটিক জীবের ডিএনএ খণ্ড প্রবেশ করিয়ে সেই ডিএনএ খণ্ডকে এমনভাবে সুপ্রতিষ্ঠিত করা হয় যাতে ব্যাকটেরিয়া সেই ডিএনএর প্রতিলিপি গঠন করতে পারে। বর্তমানে জীব প্রযুক্তিতে জিন ক্লোনিং খুবই গুরুত্বপূর্ণ। জিন ক্লোনিং কতগুলো ধাপে করা হয় দেখো। যে জিন বা ডিএনএ খণ্ডকে ক্লোন করা হবে তাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করে সংগ্রহ করা হয়। আগেই বলেছি, এজন্য প্রয়োজন হবে রেস্ট্রিকশন এনজাইম, যা দিয়ে ডিএনএকে খণ্ড খণ্ড করে বিশেষ ডিএনএ বা আরএনএর আমরা কি তৈরি করব, প্রোব, টুকরা।
দ্বারা চিহ্নিত করা হয়। উপযুক্ত ভেক্টর বা বাহকের মধ্যে নির্বাচিত ডিএনএটি প্রবেশ করিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করা হয়। এখানে আগেই বলেছি বাহক হিসেবে কাজ করবে কে? প্লাজমিড। ঠিক আছে, প্লাজমিড। হ্যাঁ, আর এখানে এ কাজে সম্পন্ন করার জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এবং লাইগেস এনজাইম ব্যবহৃত হয়। অনেক রকম ভেক্টর ব্যবহার করা হয়, তবে সাধারণত ব্যাকটেরিয়ার প্লাজমিড, আমি আগেই লিখেছি, এই ব্যাকটেরিয়ার প্লাজমিডটাই আমার ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়। এরপর নির্বাচিত ডিএনএ খণ্ডটি সহ প্লাজমিড ডিএনএকে রিকম্বিনেন্ট ডিএনএ হিসেবে ব্যাকটেরিয়া বা অন্য পোষক কোষে আমরা কি করব? প্রবেশ করাবো। প্লাজমিডকে ব্যাকটেরিয়া বা অন্য পোষক কোষে কয়েকটি পদ্ধতির মাধ্যমে প্রবেশ করানো হয়। পদ্ধতিগুলো হচ্ছে তোমার ট্রান্সফেকশন, তারপরে হচ্ছে ইলেকট্রোপোরেশন এবং লাইপোজোমের মাধ্যমে। লাইপোজোম হচ্ছে চক্রাকার লিপিডুন, একটা নতুন ওয়ার্ড পেলে, লাইপোজোম, লাইপোজোম। হ্যাঁ, লাইপোজোমটা কি? চক্রাকার লিপিড অণু, এটা কিন্তু আমরা আগে পাইনি। হ্যাঁ, নির্বাচিত ডিএনএ সহ প্লাজমিড পোষক কোষে প্রবেশ করেছে কিনা তা বিশেষ কতগুলো রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত করা হয়। বহিরাগত নির্বাচিত ডিএনএর প্রতিরূপ সৃষ্টি করা হয়। এ ধাপে বহিরাগত ডিএনএ যুক্ত প্লাজমিড সহ ব্যাকটেরিয়া উপযুক্ত পুষ্টি মাধ্যমে বংশবৃদ্ধির জন্য আমরা রাখবো। কয়েকদিনের মধ্যে আমরা সেখানে দেখব লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া উৎপন্ন হওয়ার সাথে সাথে সেই সংখ্যক রিকম্বিনেন্ট প্লাজমিডের প্রতিলিপি উৎপন্ন হয়। ফলে লক্ষ লক্ষ নির্বাচিত বহির্গত ডিএনএর বা জিনের ক্লোন গঠিত হয় বা ক্লোনিং সম্পন্ন হয়। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। হ্যাঁ, জিন ক্লোনিং অনেকটা রিকম্বিনেন্ট ডিএনএর মতোই, এটা একটু দেখো। এরপরে আমরা চলে যাই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। প্রক্রিয়াটা কি তা জানলে, ঠিক আছে, জিন ক্লোনিং কি সেটাও জানলে। এখন আমরা পড়ব রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। হ্যাঁ, প্রথমেই দেখো চিকিৎসা বিজ্ঞান কি হয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বিভিন্ন অবদান রাখছে এবং ভবিষ্যতেও এর অনেক সম্ভাবনা। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের নতুন প্রজাতি এটা আমরা পেতে চাই। আর বিভিন্ন ধরনের ভ্যাকসিন, ঠিক আছে, যেই ভ্যাকসিনের জন্য এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে কবে পাবো করোনার ভ্যাকসিন, কবে আমরা আবার মুক্ত জীবনে ফিরে যাব, বুঝছো না? বিভিন্ন ধরনের ভ্যাকসিন, হরমোন, তারপরে হচ্ছে ইন্টারফেরনও এক ধরনের প্রোটিন, অ্যান্টিজেন, অ্যান্টিবডি প্রভৃতি উৎপাদনে ও এই প্রযুক্তিটা আমাদের ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে রোগ শনাক্তকরণ ও জিন থেরাপির মাধ্যমে সুস্থ সবল শিশুর জন্মদানে এই প্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বহুমূত্র বা ডায়াবেটিস যে রোগটা সম্পর্কে জানো তোমরা, সেখানে আমরা কি ব্যবহৃত করি? ইনসুলিন, তাই না? ডায়াবেটিস রোগে ডায়াবেটিস রোগে আমরা ব্যবহার করি কি? ইনসুলিন। ইনসুলিন হচ্ছে তোমার টাইপ 1। তোমরা জানো ডায়াবেটিস 2 টাইপের, একটা টাইপ 1 এবং একটা টাইপ 2। এই টাইপ 1-এ তুমি দেখতে পাবে যে তারা ইনসুলিনটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করে থাকে। হ্যাঁ, এই ইনসুলিন এই প্রযুক্তি ব্যবহার করেই উৎপাদন করা হয়। এরপরে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে আমরা অনেকগুলো পয়েন্ট দেখতে পাবো, কারণ কৃষিক্ষেত্রে বা উদ্ভিদের উপর এটা বেশি ফলপ্রসূ। হ্যাঁ, এই রিকম্বিনেন্ট ডিএনএটা যেমন কি অধিক ফলনশীল শস্য উৎপাদন, চাষবাসকৃত ফসলের কোনো প্রজাতির মধ্যে সালোক সংশ্লেষণে বেশি সক্ষম, নাইট্রোজেন সংবন্ধন ক্ষমতা সম্পন্ন, তারপরে হচ্ছে ফল অধিক পুষ্টিকরণ ইত্যাদি বৈশিষ্ট্য স্থানান্তরের মাধ্যমে অধিক ফলনশীল জাত উৎপাদন করা যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার পুষ্টিগুণ যদি আমি বৃদ্ধি করতে চাই, ঠিক আছে, সুইস বিজ্ঞানী ও জার্মান বিজ্ঞানী বিটা ক্যারোটিন সমৃদ্ধ, ঠিক আছে, বিটা ক্যারোটিন মানে হচ্ছে তোমার ভিটামিন এ, ঠিক আছে,
বিটা ক্যারোটিন সম্পন্ন এক বিশেষ ধরনের ধান আবিষ্কার করেছেন। বিটা ক্যারোটিন সমৃদ্ধ এক প্রকার বিশেষ ধান আবিষ্কার করেছেন, যাকে আমরা বলছি সোনালী ধান। ঠিক আছে, যাকে আমরা বলছি সোনালী ধান। এই সোনালী ধান, যা গোল্ডেন রাইস নামে পরিচিত, চাষাবাদকৃত ধানের জাতগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যটা কি অনুপস্থিত। আমরা যে নর্মাল ধানটা চাষ করি সেই ধানে কিন্তু তুমি এই বিটা ক্যারোটিন পাবে না। ঠিক আছে, কৃষি গবেষণায় এটি একটি যুগান্তকারী আবিষ্কার এবং ভবিষ্যতে এই গবেষণার নতুন দ্বার উন্মোচন করেছে। এরপরে তুমি ক্লাস 10-এ পড়ে এসেছো আগাছানাশক প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টিতে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আগাছানাশক প্রতিরোধী জিন প্রতিস্থাপনের মাধ্যমে উদ্ভিদকে আগাছানাশক প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এই প্রযুক্তিতে তোমরা স্টেপটোমাইসিস, হাইগ্রোস্কোপিকাস নামক ব্যাকটেরিয়া থেকে পৃথক করা জিন টমেটো, তামাক ও আলুতে স্থানান্তর করে এই বিশেষ বৈশিষ্ট্য সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, গ্লাইকোস্টে একটি আগাছা নিধনকারী পদার্থ, যা পৃথিবীর সবচেয়ে মারাত্মক 78 আগাছার মধ্যে 76টি কী করতে পারে, ধ্বংস করতে পারে। ঠিক আছে, তাইলে উপাদানটা আমার কি, গ্লাইকোস্টে। ঠিক আছে, গ্লাইকোস্টে একটি আগাছা নিধনকারী পদার্থ, যা পৃথিবীর সবচেয়ে মারাত্মক কয়টা, 78টি আগাছার মধ্যে 76টি কী করতে পারে, ধ্বংস করতে পারে। এরপরে দেখো রোগ প্রতিরোধী জাত উৎপাদন, যেমন টিএমভি টোবাকো মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে তামাক গাছ প্রতিরোধী আমরা জাত উদ্ভাবন করতে পেরেছি। তারপরে হচ্ছে দ্যুতিময় উদ্ভিদ, জোনাকি পোকা তোমরা অনেকে দেখেছো রাত্রেবেলা সেটা জলে, সেই পোকার কি কারণে আলোর সৃষ্টি হয়, সেই আলো সৃষ্টিকারী জিন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তামাক গাছে প্রতিস্থাপনের ফলে তামাক গাছ থেকে রাত্রেবেলা কি হয়, আলো বিচ্ছুরিত হয়। ঠিক আছে, এরপরে তুমি পেতে পারো গুণগত মান উন্নয়ন। যে সমস্ত ভেড়া ক্লোভার জাতীয় ঘাস খায় তাদের লোম হয় নিম্নমানের। ঠিক আছে, কি জাতীয় ঘাস, ক্লোভার। হ্যাঁ, কারণ এতে সালফার কম থাকে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে সূর্যমুখী থেকে সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিনের মাধ্যমে ক্লোভার ঘাসে কি করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে। কোথা থেকে জিন নিয়েছে, সূর্যমুখী থেকে। ঠিক আছে, এই ক্লোভার ঘাস খেলে এসব ভেড়ার লোমগুলো কি হয়, উন্নত মানের লোম পাওয়া যায়। এরপরে দেখো বীজহীন ফল সৃষ্টিতে, যেমন জাপানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বীজহীন তরমুজ, আঙ্গুর উৎপাদন ইত্যাদি সম্ভব হয়েছে। আসলে তরমুজে যদি বীজ না থাকে সেটা কিন্তু অনেক সুস্বাদু ফলে পরিণত হয়। ঠিক আছে, আমার কাছে মনে হয়। এরপরে দেখো এনজাইম প্রযুক্তি, উন্নত এনজাইম বা প্রোটিন ইত্যাদি উৎপাদনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সাফল্যের সাথে ব্যবহৃত হয়েছে। অধিক ক্রিয়াশীল কিছু এনজাইম তৈরিতে এ পদ্ধতি গৃহীত হচ্ছে। ঠিক আছে, এরপরে পেস্টিসাইড, অর্থের অপচয় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তথা উপকারী অণুজীব বা কীটপতঙ্গ টিকিয়ে রেখে রোগ জীবাণু দমনে বর্তমানে এ প্রযুক্তিতে উদ্ভাবিত ব্যাকটেরিয়া বা ভাইরাস কি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে কীটনাশক উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। পরিবেশ ব্যবস্থাপনায় হচ্ছে তোমার ওই যে পয় নিষ্কাশনের যে বা শিল্প বর্জ্য বা তোমার সমুদ্রে কোনো জাহাজ, তেলের জাহাজ থেকে তেল পড়ে গেল, তখন তোমরা জানো যে সিউডোমোনাস ব্যাকটেরিয়া সেটাকে ধ্বংস করে থাকে, খেয়ে ফেলে। এরকম বিভিন্ন, ঠিক আছে, বিভিন্নভাবে আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটার প্রয়োগ আমরা করতে পেরেছি। এরপরে আসো টিস্যু কালচার, টিস্যু কালচার আবাদ কৃষি উৎপাদনে মানুষের অন্যতম প্রধান মৌলিক চাহিদা খাদ্য, কিন্তু সীমিত ভূখণ্ডে ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে কিভাবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় কিংবা উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করে ব্যবসায়িক ফায়দা উঠানো যায় তা নিয়ে সারা পৃথিবীতে চলছে এক অঘোষিত যুদ্ধ।
এই যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে সফল জীব প্রযুক্তির প্রয়োগ। কৃষি উন্নয়নে যেসব জীব প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহৃত হয় নিচে সেগুলোর বর্ণনা দেওয়া হলো। যেমন কি দেখো, টিস্যু কালচার আবাদ, হ্যাঁ, টিস্যু কালচারের যে আবাদ মাধ্যমটা তোমরা জানো, তোমাদের পড়িয়েছিলাম। এই পদ্ধতিতে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ক্ষুদ্র অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, অঙ্কুরিত চারার বিভিন্ন অংশ, তারপরে ইত্যাদি নির্ধারিত পুষ্টি মাধ্যমে এবং জীবাণুমুক্ত নিয়ন্ত্রিত পরিবেশে আবাদ করা হয়। এই কালচারের ফলে এইসব বর্ধনশীল অঙ্গ থেকে অসংখ্য ক্ষুদ্র চারা উৎপন্ন হয়। এসব ক্ষুদ্র চারার প্রত্যেকে পরে আমরা কি করি, একটা নতুন উদ্ভিদ তৈরি করি। তারপরে হচ্ছে, এদিকে আর দরকার নাই, এরপরে চলে যাও সুপার রাইস। সুপার রাইস সৃষ্টি। দেখো সুপার রাইসকে, সুপার রাইস সৃষ্টিতে এখানে তুমি দেখতে পারো সুইডেনের বিজ্ঞানী পোট্রাইকাস ও তার সহযোগীরা সুপার রাইস বা গোল্ডেন, এটা পড়তে হবে ভালো করে, হ্যাঁ, সুপার রাইস কি এটা আসে, ঠিক আছে। সুপার রাইস সৃষ্টিতে তুমি কি বলতে পারো যে সুইডেনের বিজ্ঞানী পোট্রাইকাস ও তার সহযোগীরা সুপার রাইস বা গোল্ডেন রাইস নামক এক ধরনের ধান উদ্ভাবন করেছেন। তারা জীব প্রযুক্তির মাধ্যমে কোন টাইপ, দেখো, জাপোনিকা, হ্যাঁ, জাপোনিকা টাইপ ধানে ড্যাফোডিল উদ্ভিদের বিটা ক্যারোটিন ও আয়রন উৎপাদন জিন প্রতিস্থাপন করে সুপার রাইস উদ্ভাবন করে, ঠিক আছে। জাপোনিকা টাইপ ধানে তারা কি যোগ করেছেন, ড্যাফোডিল উদ্ভিদ থেকে বিটা ক্যারোটিন ও আয়রন উৎপাদন, হ্যাঁ, জিন প্রতিস্থাপন করে সুপার রাইস উদ্ভাবন করেন। এ ধানের ভাত খেলে শিশুরা কি পাবে, ভিটামিন ও আয়রন। এখান থেকে তারা কি পাবে, ভিটামিন ও আয়রন, হ্যাঁ, ভিটামিন ও আয়রনের অভাবজনিত রোগে তারা কি হবে না, আক্রান্ত হবে না। এতে এশিয়া, তারপর তোমার আফ্রিকা, ল্যাটিন আমেরিকার কোটি কোটি শিশু পুষ্টিহীনতা থেকে রক্ষা পাবে। আমরা যদি নর্মাল রাইস না খেয়ে সুপার রাইস খাই তাহলে আমাদের কি হবে বাবা, উন্নতি হবে। এরপরে এখান থেকে আর পড়তে হবে, দেখো, ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি। ভুট্টা কিন্তু অনেক দেশে প্রধান খাদ্য, হ্যাঁ। দেখো, সম্প্রতি স্পেনের ইউনিভার্সিটি অফ এলিডেগাল গবেষণার ডক্টর পল ক্রিস্টো এবং তার সহকর্মীরা জেনেটিক্যালি মডিফাইড, ঠিক আছে, জেনেটিক্যালি মডিফাইড তারা কি তৈরি করেছে, M37W, ঠিক আছে, জেনেটিক্যালি মডিফাইড M37W প্রকরণের ভুট্টার বীজ উদ্ভাবন করেছেন, যাতে কি থাকে, ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড। এটার মধ্যে তুমি কি কি পাবা, ভিটামিন সি, তারপরে পাবা হচ্ছে বিটা ক্যারোটিন, প্লাস কি, ফলিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে দেখো M37 এখান থেকে পাচ্ছ ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড পাওয়া যাবে। এক শস্যে 3 ধরনের ভিটামিন থাকায় এই ভুট্টা ব্যালেন্স ডায়েটের পাশাপাশি, ঠিক আছে, তুমি যদি এটা খাও তাহলে তোমার ডায়েট হয়ে যাবে, পাশাপাশি গরিব দেশগুলোর মানুষের কি করবে, অপুষ্টি দূর করবে। এরপরে আমরা চলে যাই ট্রান্সজেনিক উদ্ভিদ, হ্যাঁ। ট্রান্সজেনিক উদ্ভিদটা কি, এটা 2-এর জন্য পড়বে। জিন প্রকৌশলের মাধ্যমে, তোমার ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, হ্যাঁ, জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব উদ্ভিদ সৃষ্টি করা হয় সেগুলোকে আমরা বলছি ট্রান্সজেনিক
উদ্ভিদ। ঠিক আছে, আমরা কি করব, এটা জিন প্রকৌশলের মাধ্যমে করব। জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব উদ্ভিদ সৃষ্টি করা হয় সেগুলোকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। এই প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল প্রয়োগ করে বিভিন্ন জীবকে হয় কোনো বাহকের মাধ্যমে নয়তো মাইক্রো ইনজেকশনের মাধ্যমে উদ্ভিদের প্রোটোপ্লাস্টে প্রবেশ করানো হয়। বর্তমানে এই কাজটা করে আমরা 60টি উচ্চতর উদ্ভিদ প্রজাতিতে এই প্রক্রিয়ার সফল প্রয়োগ পাওয়া গিয়েছে। কয়টি? 60টি উচ্চতর উদ্ভিদে। হ্যাঁ, 60টি উচ্চতর উদ্ভিদে এটা আমরা পেয়েছি। এর মধ্যে রয়েছে তোমার তামাক, আগেই বলেছি, টমেটো, আলু, মিষ্টি আলু, সূর্যমুখী, বাঁধাকপি, তুলা, সয়াবিন, মটর, শসা, গাজর, পেঁপে, আঙ্গুর, তারপরে হচ্ছে তোমার গোলাপ ইত্যাদি। ট্রানজেনিক উদ্ভিদ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অর্থকরী ফসলকে আগাছানাশক, পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী করে উৎপাদন করা হচ্ছে। অনেক উদ্ভিদকে উষ্ণতা, শৈত্য, লবণাক্ততা, ভারী ধাতু, ফাইটোহরমোন, নাইট্রোজেন প্রভৃতি মোকাবেলায় সক্ষম করে তোলা হয়েছে। পাকা টমেটোর ত্বক নরম হয়ে যাওয়া প্রতিরোধে কিংবা দেরিতে পাকানো অথবা সুক্রোজের পরিমাণ বাড়িয়ে অথবা স্টার্চের পরিমাণ কমিয়ে টমেটো উৎপাদন ট্রানজেনিক প্রক্রিয়ারই সুফল। আলুতে 20 থেকে 40 40% স্টার্চ বাড়ানো সম্ভব হয়েছে এই প্রক্রিয়ায়। হ্যাঁ, এ পর্যন্ত রাখলাম। ঠিক আছে, আগামী দিন আমরা জিএমও পড়ব, এখান থেকে শুরু করব। আজকে এ পর্যন্তই থাক। আমি আশা করব আমার নেক্সট জুম ক্লাসে সবাই অংশগ্রহণ করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।